আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সচিবালয়ের আগুনের বিষয়টা নিয়ে সকালে লাইভের চেষ্টা করছি। তো যেটা হচ্ছে 1.5 মিনিটের মতো করার পরে আমার অটোমেটিক্যালি লাইভের সমস্যা হয়, পুরোপুরি ঘটনাটা বলতে পারি নাই। এখন আবার চেষ্টা করছি। তো সচিবালয়ে যেটা হয়েছে, এটা আমাদের দেশের প্রাণকেন্দ্র। এই প্রাণকেন্দ্রে কীভাবে আগুন লাগে, মূল ঘটনাটাই আমি বলার চেষ্টা করব। কে বা কারা এই ঘটনা করছে তাদেরকেই দেখানোর চেষ্টা করব আর কি। সচিবালয়ে সিকিউরিটি গার্ড আছে, তার আশপাশে পুলিশ, এবং খুব নিকটেই কি বলে এটাকে, ফায়ার সার্ভিস। ধরলাম সেখানে আগুন লেগেছে 1:30টার দিকে রাত। তো সে আগুন ফায়ার সার্ভিসে খবর পাইতো সাথে সাথে, এবং সেটা ফায়ার সার্ভিস এসে নিভিয়ে ফেলতে পারত। যেটা হয়েছে, তাদেরকে দেরিতে নিউজ করা হয়েছে। তারপর তারা আসছে, এসেও তারা নাকি 18টা 19টা ইউনিট ছিল, তারা করছে আর কি, করবে আর কি, এরকম একটা অবস্থা মানে চলতেছে আগুন হুলস্থুলের দিকে। একই সময়ে 3 স্থান থেকে আগুন দেখা গেছে, 3 স্থান থেকে। তো 3টা স্থান থেকে কীভাবে আগুন লাগে, হয়তো যদি আগুন লাগে একটা স্থান থেকে লাগবে, 3টা স্থানে কীভাবে লাগে। এবং সবচেয়ে মজার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আগুনটা বেশি কোথায় ক্ষয়ক্ষতি হয়েছে, ওই যে আইসিটি যেটা আর কি, নাহিদের সচিবালয় যেটা, বা নাহিদের মন্ত্রণালয় অফিস যেটা, সেখানেই হয়েছে বেশি। তো এটা কারা করছে, বেশি কিছু করা লাগবে না। যে সিকিউরিটি গার্ড আছে না, ওই হারামজাদাদের কয়ডারে ঝুলাই দিতে হবে, ওদেরকে থেরাপি দিলে বের হয়ে যাবে যে কারা করছে। কারণ ওরা জানে কে বা কারা করছে এগুলা। এটা কোনো ধরনের বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা হচ্ছে মাগিফাড়া টঙ্গিফাড়ার, অর্থাৎ গোফালি এবং টঙ্গিফাড়ার টঙ্গিদের যে সমস্ত লোকজন প্রমোশন দিয়ে সেখানে বসানো হয়েছে, আর যে আমলাদেরকে, যে সচিবদেরকে, ঠিক তারাই এই কাজটা করছে বা করাইছে। আর হাসিনা তো ভারতে তৈরি করে একটা পুতুল, এর বেশি কিছু না। হাসিনা কোন সাইডের বাল, ভারতে তৈরি করা একটা পুতুল। আর এখানে বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনার ট্যাবলেট বিক্রি করতো, আর স্বজন হারানোর বেদনার গান গাইতো, এই তো। তো ভারত এখনও খেলে যাচ্ছে, কারণ 17 বছরে এই ফ্যাসিস্টদের মধ্যে, ফ্যাসিস্ট হাসিনার মাধ্যম দিয়েই খুব ভালোভাবে জায়গা মতো তাদের লোকগুলোকে ফুস করানো হয়েছে, এখনও বসে আছে। আর উপদেশটা আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারকে ছাত্র জনতা মোটামুটি সাপোর্ট দিচ্ছে, বা এই যে জুলাই বিপ্লব আমরা করেছি সেটা ব্যর্থ হয়ে গেছে। তার কারণ আসিফ নজরুলের মতো, ফারুকের মতো লোকেরা যখন এই জায়গায় বসে খুঁটিনাটি করে, ভারতের এজেন্ট হিসাবে কাজ করে, তখন আমাদের বুঝতে আর বাকি নাই। সুতরাং এই যে আমাদের যে বিপ্লবের স্পিরিট, সেটাকে ব্যর্থ করে দেওয়া হয়েছে, সেটা শেষ। এটাকে আর ধরে রাখার মতো কিছুই নাই। নচেত সচিবালয় আমাদের প্রাণকেন্দ্র, সেই স্থানে সব গুরুত্বপূর্ণ নথিপত্র ছিল, সেগুলো ফুরিয়ে দিচ্ছে কারা, কাদেরকে বাঁচানোর জন্য ফোড়ানো হয়েছে। কারণ হচ্ছে সচিবদের যে দুর্নীতি, সচিবদের যে সমস্ত কার্যক্রমে 17 বছরে, সেগুলো বের হয়ে যেত, তারা ধরা খেয়ে যাবে। সুতরাং তারা এগুলো কৌশলে ফুরিয়ে দিয়েছে। তারপরে হচ্ছে বিগত ফ্যাসিস্ট আমলের যত সব মন্ত্রীরা আছে, বিশেষ করে আইসিটি ধরে গুরুত্বপূর্ণ অংশে তাদের সব নথিপত্র সব কিছু তো আছে, সব বের হয়ে আসবে। তো সেই স্থান থেকে এই কাজটা করা হয়েছে। আর এই কাজটা এগুলো বোঝার জন্য ওই বিজ্ঞানী হওয়ার প্রয়োজন নাই।
আমার এখানে আমার এলাকাতে যদি আমি বা ছোট বাচ্চারা পর্যন্ত বলতেছে না ওই স্থানে তো আগুন লাগানোর কথা নয়, এইভাবে কিভাবে আগুন লাগে রাতের 1:30টায় 2টায় বা হচ্ছে 3 স্থান থেকে আগুন লাগে এইভাবে। এরপরে হচ্ছে ফায়ার সার্ভিস হচ্ছে আগুন নিভাইতে গেছে, আবার ফায়ার সার্ভিস এসে যখন কাজ শুরু করে দিচ্ছে বা করবে তখনই হচ্ছে একজন ফায়ার সার্ভিস কর্মীকে মেরে ফেলা হয়েছে, মানে টাক চাপা দিয়ে। ওই সময়ে এই যে টাকগুলা, খালি টাকগুলা ওই রাস্তা দিয়ে আসবে কেন? কারা এর পিছনে কাজ করতেছে? বাঙালিকে বোকাচোদা বানানোর জন্য অনেক কৌশল আছে, খুব সহজে বোকাচোদা বানানো যায়। তবে আমরা বোকাচোদা নয়, আমরা বোকাচোদাদেরকে বোঝাতে পারবো না, বোকাচোদাদেরকে আমরা বলে লাভ নাই। বোকাচোদাদের সামনে যদি হচ্ছে গরু কাটিয়ে দেয়, মানে গরু জবাই দিয়েও যদি বলা হয় যে এই কাজটা ভারতের এজেন্ট, ভারতের দালাল এবং হচ্ছে ফ্যাসিস্ট, সেই 17 বছরের ফ্যাসিস্টেরা এই কাজটা করেছে, তারা বিশ্বাস করতে পারবে না। অথচ আপনার ছোটো একটা বাচ্চারা জিজ্ঞেস করলে সে বলবে যে না, এই স্থানে এইরকম ঘটনা ঘটার কথা না। কিংবা হচ্ছে একবারে বয়োজ্যেষ্ঠ কোনো লোককেও যদি বলে, সে বলবে না, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না। এই যে আশপাশের এখন সচিবালয়ের আশপাশে যারা দেখেছে, আমি সর্বপ্রথম সকালবেলা মানব জমিনের রিপোর্টটাই দেখছি, সেখানে রাত্রে যারা প্রত্যক্ষদর্শী ছিল তারাই বলতেছে যে এই স্থানে এই অবস্থায় এত সিকিউরিটি, এত নিরাপত্তার ভিতরে বা এত কিছুর ভিতরে এখানে বৈদ্যুতিক সার্কিট থেকে কোনো ধরনের আগুন লাগার সম্ভাবনা নেই। এবং হচ্ছে ফায়ার সার্ভিস ঠিকমতো কাজ করে নাই, পুলিশ ছিল, তারপর হচ্ছে অন্যান্য কি বলে এটাকে, সিকিউরিটি ছিল। এগুলা সবাই মিলে তারা সুকৌশলে কাজটা করেছে। এখন 2 সেক্টরে যখন ঝুলাই দেওয়া হবে, থেরাপি দেওয়া হবে, ঠিক জায়গা মতো তথ্যটা বের হয়ে আসবে। তবে এখন যেটা হয়েছে, কী বলে এটাকে, আইন উপদেষ্টা ওই আসিফ নজরুল দরি, এই সমস্ত দালালগুলোর কথা আর বলে কী লাভ। এরা বলছে যে কি জানো, স্বরাষ্ট্রমন্ত্রীর যেটা উপদেষ্টা, সে বলছে যে হাই লেভেলের তদন্ত করা হবে, বোয়াকার লয়কার ল এর তদন্ত হবে। কারণ তদন্তের যে রিপোর্ট আসবে বলবে যে এখানে বৈদ্যুতিক সার্কিট থেকে হ্যানত্যান হাবিজাবি থেকে আগুন লেগে যায়, শেষ। মূল ঘটনা ধামাচাপায় পড়ে যাবে। কারণ হচ্ছে ওই যে 17 বছরের আমলারা, সেই সময়ের মন্ত্রীরা, তারপরে ফ্যাসিস্ট আরও যারা আছে, এবং ভারতের দালালরা ধরা খেয়ে যাবে। তো তাদেরকে তো বাঁচানো লাগবে। তো তাদেরকে বাঁচাতে গেলেই এই খেলাগুলা, এই কার্ডগুলা খেলতে হবে, করতে হবে। আর আমাদের এই যে আসিফ নজরুলের মতো, ফারুকের মতো, তারপরে ওই যে আরও কতগুলো উপদেষ্টা আছে, বালছালা, এগুলোর নামও আসে না এখন সব মুখে দিয়া, এই সমস্ত এদেরকে দিয়েই এই কাজ হবে। যারা এখন না, আজকে 4 মাস হয়ে গেল, এখন পর্যন্ত বিডিআর বিদ্রোহের বিডিআরগুলোকে এখন পর্যন্ত জেলে ফোঁসাইতেছে। এখন পর্যন্ত অসংখ্য নিরীহ মানুষ ওই যে সাজানো ডঙ্গি নাটকের, কি বলে এটা, জঙ্গি নাটকে এখনও জেলে ফুঁসতেছে। কেন? প্রথম আলো এদেশের লক্ষ লক্ষ মানুষকে জেল খাটাইছে, হত্যা করছে, ডেলি স্টার করেছে, তারপরে কালবেলা, লালবেলা, বালবেলা, এসব অনেক কিছু, অনেক পত্রপত্রিকা এসব এদের সাথে কাজ করছে। তো তাদেরকে আজ পর্যন্ত মামলা করা হয় নাই, তাদেরকে আজ পর্যন্ত ধরা হয় নাই। তাহলে আমরা বুঝতে পারি যে এটা আসলে কোন দিকে যাবে। আমি বলছিলাম যে আসিফ নজরুল বা যে রাষ্ট্রপতি যেটা আছে সুপ্পু টুপ্পু, এরা যদি থাকে, ঠিক 1/11 মতো ঘটনা ঘটবে। 1/11 একটা সাজানো নাটক ছিল। সেই সময়ে ওই সাজানো নাটকের ভিতরে আমেরিকা এই বাংলাদেশকে ভারতের কাছে ইজারা দিয়ে দিছিল আর কি। তো ভারত আবার হচ্ছে ওই হাসিনাকে মডিফাই করে হাসিনাকে একটা পুতুল রূপে সাজায় দিছে, আর সেই মোটামুটি এই 17 বছর ফ্যাসিস্ট রূপে চালাইছে। তো এই বিষয়টা হচ্ছে 2001 সালের সেই ঘটনা। ওয়ার অ্যান্ড টেরর নামে আমেরিকা ওই খেলাগুলো খেলছে, আর ভারত এখান থেকে সুযোগ পাইছে। সেটা নিয়ে বিশাল কথা বলতে গেলে, ওরা সেই 1/11 ঘটনা নিয়ে অনেকগুলো বই আছে, অনেক তথ্য বিশ্লেষণ আসে, পড়লে বোঝা যাবে। যারা দরকার পড়তে হবে পড়ে নেবেন। তো এখন যেটা হবে বাংলাদেশে, এই যে তদন্ত এটা আর কি হবে, আর এখানে আসবে যে এটা বিচ্ছিন্ন একটা ঘটনা, হ্যান শেষ। তারপরে বিডিআর বিদ্রোহের একটা কমিশন এখন করা হয়েছে অনেক আন্দোলনের পরে। এই কমিশন থেকেও বেসিক্যালি যেটা আসবে যে মূল ঘটনা এখানে ভারত ঘটাইছে। কারণ বিডিআর হচ্ছে আমাদের বাংলাদেশ রাইফেলস বর্ডারের রাজা ছিল। কারণ ভারতের এসব এই স্যাডারিগুলো অনেক জায়গায় আমাদের বিডিআর হাতে মার খেয়ে একেবারে হোগামারা খাইছে বালামতো। তো এই যে হোগামারা খাওয়ার পরে তারা দেখলো যে না, বাংলাদেশে এই স্থানে এদেরকে রাখা যাবে না। তখন এই সুকৌশলে
সালে অর্থাৎ 8 সালের নির্বাচনের মাধ্যমে যেটা হয়েছিল, 9 সালের ক্ষমতায় আসার ফার্স্ট পিরিয়ডে শেখ হাসিনার প্রথম মিশন হচ্ছে, ভারতের প্রথম মিশন হচ্ছে বিডিআর বিদ্রোহ। সেই বিডিআর বিদ্রোহের নামে চৌকস সেনাদের হত্যা করা হয়েছে, সাধারণ মানুষদেরকে হত্যা করা হয়েছে। কীভাবে, সেটা নিয়ে হয়তো অন্য পর্বে কথা বলবো। তো যেটা বলছিলাম, এই যে বিডিআর বিদ্রোহটা হয়েছে, সেখানে আমাদের ওই এটা ধ্বংস করে দেওয়া হয়েছে। আমাদের যে থিম ছিল, যে চৌকস ছিল, আর তাদেরকে ধ্বংস করে দেওয়ার পরেই মাধ্যমে মোটামুটি 17 বছর তারা টিকতে পারছে। এখন যেহেতু সব কিছু হাতছাড়া হয়েছে, অর্থাৎ এই যে এখানে ভারত যে জড়িত, ভারতের দালালরা জড়িত আছে, সেগুলো আবারও ধামাচাপা পড়ে যাবে। তো এইভাবে প্রত্যেকটা ঘটনা একেবারে মানে হাতছাড়া হয়ে যাবে, কাজের কাজ কিছুই হবে না। তো যেটা হবে, এই অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল অবস্থা দেখাবে, অর্থাৎ যে এই সরকার ব্যর্থ। আমরাও বলতেছি ব্যর্থ হচ্ছে, কারণ তাদের দোষে। তারা কেন এতদিন ধরে এগুলো করতে পারে নাই? সচিবালয়ে যারা হচ্ছে পদায়ন হয়েছে বিগত 17 বছরে, সব মাদারবোর্ডদেরকে হচ্ছে থেরাপি দিলে তাদের ফাইলপত্র চেক করে দেখতে হবে যে কারা বিগত 17 বছরে প্রমোশন পাইছে। তাদেরকে ধরলে সব কিছু বের হয়ে যেত। তো এখন কি করবে তারা? এতদিন করে ধরে কি ফালাইছে, কার কি শিখছে আল্লাহ মালুম। তারা হচ্ছে গিয়া ওই সংস্কার সেই সংস্কার ওইটা নিয়ে সেটা নিয়ে আসে। আসল জায়গা আসল হচ্ছে বিগত 17 বছরে যে সমস্ত খুন খারাপি হয়েছে এগুলোকে ধরা দরকার ছিল। যে সমস্ত নাটক সাজানো হয়েছে, গঙ্গি নাটক, ওই সমস্ত নাটকের গুরুদের ধরানো উচিত ছিল, কিন্তু তারা সেটা করে নাই। তা আমি যেটা ব্যক্তিগতভাবে বলতে পারি, সেটা হচ্ছে ঠিক 1/11 মতো ঘটনা ঘটানোর চেষ্টা চলছে। অর্থাৎ ফ্যাসিস্ট শাসন না ফিরলেও ফ্যাসিস্টের মেকানিজমটা ঠিকই আছে, এখনও টিকে আছে। তো এই ফ্যাসিস্টের মেকানিজমের মাধ্যমে যেটা করা হবে, এই ডক্টর ইউনূসকে ব্যর্থ করে দেখানো হবে যে সে পারে নাই, অর্থাৎ সে ব্যর্থ, অলরেডি ব্যর্থ হয়েই গেছে, এবং আরও কিছু কাজ করলে মোটামুটি সে ব্যর্থ হবে। তখন হচ্ছে ভারতের সমর্থিত সে দালালদের হাতে ক্ষমতা তুলে দেবে, অর্থাৎ সেনাদের একটা অংশ হচ্ছে ভারতের দালাল। এই যে ডিজিএফ, এনএসআই, আইএসপিআর যা আছে না, এসব কিছুতে এখনও বসে আছে সেই সমস্ত দালালগুলা। তো ওই সমস্ত চিহ্নিত কিছু দালাল এই ক্ষমতা নেবে, অর্থাৎ সেনা সমর্থিত সেই 1/11 মতো একটা ঘটনা ঘটানোর চেষ্টা হচ্ছে আর কি। ব্যাস, তার মাধ্যমে হচ্ছে এই সেনা শাসনটা যদি থাকে, তার ভিতরে হচ্ছে ওই ফ্যাসিস্টটা মোটামুটি আবার একেবারে পুনর্বাসন হয়ে আসবে। তো বাঙালির মানে আমরা যারা আছি, বিশেষ করে আমাদের বলতে পারি হচ্ছে যেই এক অংশ তো হচ্ছে ভারতের দালাল, তারা খায় না খায় দালালি করে, এজেন্ট, অর্থাৎ রয়ের পক্ষ থেকে টাকা পয়সা পাচ্ছে, তারা তাদের মতো করে দালালি করবেই। তাদের সামনে যদি গরুও কাটে দেন, তারা ফিরবে না। আর আরেক অংশ আছে বোকাচোদা, সদু, এরা বুঝবে না, মানে এরা এসব কার্ড বুঝবে না যে এসব খেলা হচ্ছে, ওইসব খেলা বুঝবে না। এদের ওই বোঝার মতো মাথায় নেই, ওদের মাথার ভিতরে আছে গোবর, এদের বোঝার যে সামর্থ্য বা বোঝার মতো ওরকম কিছু নাই। আর সচেতন শ্রেণী যারা আছে, যারা কথা বলে, যারা জানে, তারাই মূলত সবসময় বিপদে থাকে, সবসময় বিপদে পড়ে। এই যেমন ছাত্রদের ভিতর দিয়ে মোটামুটি অভ্যুত্থান হয়েছে, আর সেখান থেকে এই ফ্যাসিস্টের পতন হয়েছে। অথচ বিগত আমরা 17 বছরে যেটা দেখেছি, ঈদের পরে আন্দোলন হবে, রমজানের পরে হবে, এইভাবে হইতে হইতে কত 17টা ঈদ, 17 রমজান, 17 হিসেব করলে 34টা ঈদ, তারপরে 17টা রমজান মাস, এভাবে চলে গেছে। অর্থাৎ এইভাবেই হচ্ছে চলছে। তো এইভাবে আরও দীর্ঘ সময় চলতো। এখন হচ্ছে হয়তো কোটা ইস্যু থেকে মোটামুটি ছাত্ররা যখন বুঝতে পারছে যে না, এটাকে সরাইতে হবে, মোটামুটি সেই কোটা 9 দফা থেকে মোটামুটি 1 দফায় চলে আসছে। এটাই ছিল মূল থিমস। তো এখানে মূল সমস্যা ভারত। আমি ভারত নিয়ে আরও কয়েকটা লাইভ করেছি। আমার অলরেডি একটা লাইভ হচ্ছে থেকে ইউটিউব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সেখানে আমি বলছিলাম যে ভারত কেন বন্ধু হবে না। আর আমাদের মূল সমস্যাটাই ভারত। এখানে যে সরকারে আসুক, পরবর্তীতে যে সরকারে আসবে, তাকেও ভারতের ফুতুল হয়ে থাকতে হবে, অর্থাৎ নতজানু একটা পররাষ্ট্র নীতি আর কি। তো এই সব কিছু দিয়ে আর হবে না, এই সব কিছু দিয়ে আমাদের ভাগ্য পরিবর্তন হবে না। আমরা ঠিক যেভাবে ওই কি বলে এটাকে, এই দালালদের আন্ডারে ছিলাম, দিল্লির দালালদের, এই দিল্লির দালালদের হাতে আমরা সবসময় জিম্মিয়ে থাকতে হবে।
কারণ সচেতন যারাই হবে তাদেরকেই সিস্টেমে আবদ্ধ করে রাখা হবে। তো বিষয়টা হচ্ছে ফাইনালি এটাই যে এখন কি করতে হবে, যে সরকারকে যদি তারা হচ্ছে টিকতে হয় বা তারা সফলতা দেখাইতে হয়, তাহলে সেই ক্ষেত্রে বিগত স্বৈরাচার আমলে আমলা বা সচিবদের ভিতরে যাদেরকে প্রমোশন দেওয়া হয়েছে তাদের খুঁজে খুঁজে বের করতে হবে, প্রত্যেকটা সেক্টর থেকে তাদেরকে বের করতে হবে। এমনকি পুলিশের ভিতরে আছে, এই যে গোপালী পুলিশ, টঙ্গিপাড়ার, মাগিপাড়ার, টঙ্গিপাড়ার, হ্যাঁ, গোপালী পুলিশ, এরা এখনও হচ্ছে কর্মস্থানে আছে মোটামুটি, কিন্তু তারা হচ্ছে কাজ করতেছে না। তারপরে এই সচিবালয়ের ঘটনা থেকে বলি, সেখানে সিকিউরিটি গার্ড ছিল, তাদেরকে ধরলে চলে আসবে, সেখানকার সচিবদের ধরলে চলে আসবে সেখানে। তারপর ফায়ার সার্ভিসকে কেন হচ্ছে কাজ করতে দেওয়া হয়নি, কেন সে সময় এত ঘাড়ে এতগুলা ট্রাক ইয়ে করা দেওয়া হয়েছে, এবং একজন ফায়ার কর্মীকে ঘাড়ে চাপা দেওয়া, অর্থাৎ ফায়ার সার্ভিসকে তখন তারা এটাই ইঙ্গিত দিতে চাইছে যে তোমরা এখানে ইয়ে করো না, কাজ করো না, বা আগুন নিবানোর চেষ্টা করো না, এরকম কিছু ইঙ্গিত দিয়ে দিছে সেই সময় তারা রাতের বেলা হচ্ছে একজন ফায়ার কর্মীকে শহীদ করে। এরপরে ঠিক এইভাবেই কাজগুলো চলছে। তো তাদেরকে কি করতে হবে, তারা 4 মাস ধরে শুধুমাত্র ছিঁটছে, কি ছিঁটছে, তাদের নিজেরগুলাই ছিঁটছে মনে হয়, তাও না হয়তো সেটাও পারে নাই, তাদের হচ্ছে এই অবস্থা, কাজের কাজ করতে পারে নাই তারা। তারা যদি স্ট্রংলি কাজ করতো আজকে আমাদেরকে এই অবস্থায় আসা লাগতো না, এই সচিবালয়ে আগুন দেখার প্রয়োজন হতো না। তারপরে এখনও বিভিন্ন জায়গায় হচ্ছে হামলা, বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি এসব কিছু চলতেছে। কেন এসব কিছু চলার কারণ কি? কারণ হচ্ছে ওই যে এজেন্টরা বসে আছে, এজেন্টরা মোটামুটি সুকৌশলে কাজ করে যাচ্ছে। আর ইউনুসকে মোটামুটি একটা পুতুল বানিয়ে দেওয়া হয়েছে, মানে ডক্টর ইউনুসকে যেটা করা হয়েছে তাকে একটা পুতুল রূপে তৈরি করে দেওয়া হয়েছে। তাকে বলা হয়েছে যে সব কিছু ঠিকঠাক আছে, ওকে চলতেছে, ডান, ব্যাস। তো তিনি তো রাজনীতির মানুষ না, তিনি রাজনীতি বুঝবেন না। আর আশপাশের যে সমস্ত এই নাটের গুরুগুলো আছে, আসিফ নজরুল বিশেষ করে, এরা হচ্ছে মোটামুটি খেলে যাচ্ছে আর কি, হ্যাঁ, বোকাচোদাদের সাথে। তো স্ট্রংলি যদি কাজ না করতে পারে, এখনও যদি সময় আছে, তারা হচ্ছে যদি কি বলে এটাকে, আমাদের যে জুলাই বিপ্লবের যে স্পিরিট সেটাকে ধারণ করে প্যাসিস্টদের, দোসরদের, শুধু প্যাসিস্ট তো সে একটাই ফালাইছে বা তার এমপি মন্ত্রীরা চলে গেছে, কিন্তু এখনও তাদের সম্পূর্ণ সেক্টরের ভিতরে ভারতের এজেন্ট এবং ফ্যাসিস্টের যে আত্মা, ফ্যাসিস্টের যে মেকানিজম, সবগুলো হচ্ছে এখন অ্যাক্টিভ আছে। সে এটাকে ডিঅ্যাক্টিভ করতে হবে। এটাকে যদি পূর্ণাঙ্গরূপে ডিঅ্যাক্টিভ করা যায়, তাহলে এই ডক্টর ইউনূস বা তার আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, এটা সফল হবে, জুলাইয়ের যে স্পিরিট সেটাও রক্ষা পাবে। অন্যথায় এটা ওই সেই 1/11 মতো ঘটনা ঘটে যাবে, অর্থাৎ সরকারকে ব্যর্থ দেখানো হবে। তারপর যেহেতু সরকার ব্যর্থ, কী করবে, কিছু করার নাই, তখন হচ্ছে সেনাদের একটা অংশ এসে ক্ষমতা নিয়ে নেবে। তারপর সেটা তারা হচ্ছে আবার সুকৌশলে ভারতীয় কোনো একটা পুতুলের হাতে ক্ষমতা তুলে দেবে। আর এখন আমাদের দেশে যেটা হচ্ছে, ধরেন হচ্ছে এ দল হচ্ছে তার ক্ষমতা নিয়ে চিন্তা, যে নির্বাচন দাও, আমরা শুধু ক্ষমতায় বসে যাই, হ্যাঁ, বি দল সেরাও, সি দল, ডি দল, অর্থাৎ আপনার যতগুলো এখন দল আছে মোটামুটি, ধরুন 14 দল হচ্ছে, হয়তো বাদ দিলাম, বাকি যারা আছে সবাই শুধু যে হচ্ছে নির্বাচন দাও, আমরা বসে যাই, হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। কেন এই সরকারকে সহযোগিতা, এটা তো সহযোগিতা করা যেত যে চাপ দিয়ে, যে হচ্ছে প্যাসেজদের যে মেকানিজম সেটাকে সম্পূর্ণরূপে ডিঅ্যাক্টিভ করা। তারপরে খুনিদের ধরা, হ্যাঁ, জঙ্গি নাটক কারা সাজাইতো, পত্রপত্রিকাগুলো, টেলিভিশনগুলো, যারা কথা বলতো না, দালাল সাংবাদিকেরা ছিল, কাউকে এখন পর্যন্ত একটা টু শব্দ বলতে শুনি না, অর্থাৎ ধরাও হয় নাই। তাহলে সবাই শুধু হচ্ছে নির্বাচন করো, আমরা ক্ষমতায় চলে যাই, যাও ক্ষমতায় গিয়ে তোমরা যাই ছিড়িও ভাই। কারণ হচ্ছে আমরা দেখতেছি আসলে এই পরিস্থিতি ভালো না। কারণ পরিস্থিতি ভালো না আমাদের, যেমন আমি আগের ভিডিওগুলোতে বলেছি যে আমাদের 71 যেই স্বাধীনতা, যে মুক্তিযুদ্ধ, যে আমাদের যেটা ছিল, যেটা নিয়ে আমরা আসলে যুদ্ধ করেছি, সেটা ব্যাহত হয়েছে। এরপরে হচ্ছে এই ইয়েতে হয়েছে, অর্থাৎ এই 24-এরটাও হয়ে গেছে। তো এভাবেই মোটামুটি যতগুলা বিপ্লব হয় আমাদের হয়েছে, সব কিছু ব্যাহত, অর্থাৎ সব কোনো না অন্য কোনো পক্ষ নিয়ে যাচ্ছে। বিশেষ করে এটার জন্য হচ্ছে ফুল ভারতে দায়ী। আর আমাদের সমস্যাই ভারত থেকে, মূলত ভারত এবং তার দালালেরা, তার দোসরেরা। তো বেশি আর বলবো না, অনেক কথাই বলে ফেলছি আজকের এই ভিডিওতে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।